আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এনাধার ভিডিও কারিগরি বাংলাদেশ শিক্ষা বোর্ড বিএম অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর A to Z প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ক বিভাগ অর্থনীতির প্রথম যে প্রশ্নটা আমাদের, যে অভাব সম্পদ সীমিত সম্পদ কিভাবে অসীম পূরণ করা যায় তা তুমি বর্ণনা করো। আর এই প্রশ্নের পয়েন্ট লিখতে হবে সম্পদ, অভাব আর সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা লিখতে হবে। আমরা একটু উত্তরটি লক্ষ্য করি। সম্পদ সাধারণ অর্থে সম্পদ বলতে টাকা পয়সা ও ধন সম্পত্তিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে অর্থনৈতিক দ্রব্য অর্থাৎ যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ, বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্য আছে, তাকে সম্পদ বলে। সম্পদ হতে হলে বিনিময় মূল্য থাকতে হবে। আলো বাতাস ও সমুদ্রের পানি সম্পদ নয়, কারণ এদের যোগান চাহিদার তুলনায় বেশি, এদের কোনো বিনিময় মূল্য নেই। সম্পদ বস্তুগত ও অবস্তুগত হতে পারে, যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদি বস্তুগত সম্পদ বা সকল প্রকার ব্যবসায়ের সুনাম অবস্তুগত সম্পদ। আর অভাব মানুষের মৌলিক পরিবেশের মধ্যে অন্যতম। অর্থনীতির অনেক তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে এমন সব বস্তুগত দ্রব্য সামগ্রী পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। মানুষের অর্থনৈতিক কার্যবলীর মূল হলো অভাববোধ। ব্যক্তির কাছে নেই এমন কোনো দ্রব্য বা সেবা পেতে হলে তার মনে যে অনুভূতির সৃষ্টি হয় তাকে অভাব বলে। অধ্যাপক হ্যানসনের মতে কেবলমাত্র ওই সব অভাবের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যেগুলো পূরণের জন্য প্রয়োজনীয় ক্রয় ক্ষমতা বিদ্যমান। প্রকৃতপক্ষে আকাঙ্ক্ষা থেকে অভাবের জন্ম হয়, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, দীক্ষা, চিকিৎসা ইত্যাদির অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি। এই অভাববোধের ধারণা থেকে এই সকল প্রকার অর্থনৈতিক কর্মের সূত্রপাত হয়। আর আমাদের পরের প্রশ্ন ছিল যে মানুষ কিভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করা যায়। সেটির উত্তর, মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের উপকরণ বা সম্পদ সীমিত। সম্পদের এই স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা থেকেই মানুষের যাবতীয় অর্থনৈতিক সমস্যার উৎপত্তি। মানুষের অভাব যেমন অসীম, তেমনি সম্পদও যদি অসীম হতো তাহলে কোনো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না। মানুষ কিভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করে আর চেষ্টা করে তা অর্থনীতির প্রধান আলোচ্য বিষয়। অধ্যাপক এল রবিন্স, কার্নেস, বেনহাম, সিমুলেন্স সহ প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ অর্থনৈতিক সমস্যার এদিকের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব আর বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর উপকরণসমূহের মধ্যে সমন্বয়কারী সাধনকারী কার্যগুলি আলোচনা করে। অধ্যাপক রবিন্সের সংজ্ঞা থেকে মানুষের অভাব, সীমিত সম্পদের সাহায্যে অভাব পূরণ সংক্রান্ত তিনটি বিষয়ে ধারণা পাওয়া যায়। এক নম্বর, অসীম অভাব, সীমিত সম্পদ আর সম্পত্তির বিকল্প ব্যবহার। অসীম অভাব, প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনশট নিতে পারো। অসীম অভাব, সীমিত সম্পদ 2 নম্বর, 3 নম্বর হলো সম্পত্তির বিকল্প ব্যবহার। সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করতে হলে মানুষকে তিনটি মৌলিক বিষয় নির্বাচন বা যাচাই করতে হয়। এই বিষয়গুলো হলো কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। 1 নম্বর, কি উৎপাদন করা হবে। 2, কিভাবে উৎপাদন করা হবে। সেটি স্ক্রিনশট নিও প্রিয় শিক্ষার্থী, যেহেতু অনেক লম্বা প্রশ্ন তাই আমি সম্পূর্ণটা পড়লাম না। 3 নম্বর হলো কার জন্য উৎপাদন করা হবে। উপরের আলোচনা হতে দেখা যায় দৈনন্দিন জীবন একদিকে মানুষের অভাব যেমন অসীম, তেমন অন্যদিকে অভাব পূরণের উপকরণ সম্পদ সীমিত। অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা হলো মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা। সীমিত সম্পদ দিয়ে কোনো দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে তা সঠিকভাবে নির্বাচন বা বাছাই করতে হয়। এভাবে মানুষের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার মাধ্যমে অসীম অভাব পূরণ করার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এখন আমরা দেব 2 নং প্রশ্নের উত্তর দেখব। 2 নং প্রশ্ন ছিল যে বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে অর্থনীতির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। কোভিড-19 আমাদের শিক্ষাক্ষেত্রে কী প্রভাব ফেলেছে তা আলোচনা করো। কোভিড-19 কি লিখবে। উত্তর, করোনা ভাইরাস সমগোত্রীয় ভাইরাসের একটি বড় পরিবার, যেগুলো সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, মার্স বা সিভিয়ার অ্যাক্টিভেট রেসপিরেটরি সিনড্রোমের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। 2019 সালে চীনের উহানে প্রদেশে একটি নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল, যা একটি নতুন করোনা ভাইরাস যা আগে কখনো মানুষের মধ্যে দেখা যায়নি। এই
কুষ্টিতে কোভিড-19 এবং নব আবির্ভূত শ্বাসযন্ত্রের ভাইরাসের সাধারণ পরিচিতি দেওয়া হয়েছে। এটি জনস্বাস্থ্য কর্মী বা ইনস্টিটিউট ম্যানেজার বা জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা বা এনজিওস কর্মকর্তাদের জন্য রচনা করা হয়েছে। কোভিড-19 আমাদের শিক্ষাক্ষেত্রে কী প্রভাব ফেলেছে তা এখন আমাদের উত্তর হলো, পৃথিবীর 2টি বিশ্বযুদ্ধ রেখেছে কোভিড-19 মহামারীর আগে 3টি মহামারী অসহায় সাক্ষী। এতে জীবন ধ্বংস হয়েছে, মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, আর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। কিন্তু আমরা কি এই জীবন আর অর্থনীতির ধ্বংসযজ্ঞ থেকে কোনো শিক্ষা পেয়েছি? কোনো শিক্ষাই নিতে পারিনি। শিক্ষা নিলে বিশ্বকে স্বাস্থ্য সেবা, শিক্ষা, অন্যান্য সেবামূলক খাতের এমন দুরবস্থা থেকে আরও জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা না হয়ে কোটারি অর্থের রক্ষা হিসেবে গড়ে ওঠা রাষ্ট্র দেখতে হতো। বিশ্বের ক্ষমতাধর সমাজ কল্যাণবোধ মানবিক মূল্যবোধ হয়েছে, মানবতার মমত্ববোধ থেকে অর্থনীতিকে ফুটে উঠেছে। ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে ক্ষমতাধর অকল্যাণমুখী খাতগুলোতেও অর্থ ব্যয় করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, যেহেতু একটু অনেক লম্বা তাই আমি একটু স্কিপ দিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিও। আজ কোভিড-19 মহামারী মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে পরশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের 1.5 লাখ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, দোকানপাট বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছে। অনেক অসুবিধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। বেশ কিছু বিদ্যালয় দুর্বল আইসিটি অবকাঠামোর কারণে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শিক্ষক ও শিক্ষার্থী যেসব বড় সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো হচ্ছে দুর্বল বা বিঘ্ন ঘটায় এমন ইন্টারনেট সংযোগ, নিম্নমানের ডিভাইস, শিক্ষক আর শিক্ষার্থীর ইন্টারনেটের মূল্য পরিশোধ, অতিরিক্ত বোঝা বহন। বাংলাদেশের প্রাইমারি স্কুলে 2 কোটি ছাত্র, 1 কোটির অধিক সেকেন্ডারি স্কুলে আর উচ্চ সেকেন্ডারি কলেজে প্রায় 40 লাখ, মাদ্রাসায় 35 লাখ পড়াশোনা করে। এসব ছাত্রদের অনেকের ল্যাপটপ বা স্মার্টফোন বা আইফোন বা অথবা কোনোটিই নাই। কাজেই সরকারের স্বইচ্ছা থাকা সত্ত্বেও এমন ছাত্রদের অনলাইনে শিক্ষাদান সম্ভব হচ্ছে না। ইনফ্লুয়েঞ্জা মহামারী 2 বছর স্থায়ী ছিল। বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অভাবী উন্নীত হলেও নিশ্চিত করা বলা যাবে না ভ্যাকসিন কবে উদ্ভাবন করা হবে ও বাজারে আসবে। আমাদের পক্ষে বলা সম্ভব নয় কত বছর এই মহামারীর স্থায়িত্বকালে। কাজেই শিক্ষার্থীর দীর্ঘদিন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন রাখা ঠিক হবে না। অনলাইন শিক্ষায় তাদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা বিবেচনার সময় এসেছে। বিদ্যালয়গুলোতে বন্ধ আর করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিকরণের উপর নিষেধাজ্ঞা বিচ্ছিন্নতা, একাকিত্ব বা তীব্র করে তুলেছে। অন্যদিকে চাকরি হারিয়ে যাওয়ার বয়ে অনেক মানসিক বিপর্যয় অবস্থায় দিন কাটাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, অনেক লম্বা তো তাই আমি একটু যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এটির উত্তরটি লিখে নিও। এটা ছিল আমাদের 2 নং প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব খ বিভাগের প্রশ্ন হলো আবহাওয়া জলবায়ু কি, কৃষি প্রযুক্তি কি, আর বিভিন্ন রকম কৃষি প্রযুক্তির উল্লেখ সহ এর ব্যবহার লেখা। তাহলে আমরা একটু উত্তরগুলো লক্ষ্য করি কি কি। জলবায়ু বলতে কি বুঝো বা জলবায়ু কোনো অঞ্চলের বা দেশের আবহাওয়া দীর্ঘদিনের গড়কে জলবায়ু বলা হয়। সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত এই সময় বিস্তৃত হয়। জলবায়ুর প্রধান উপাদান হলো তাপমাত্রা, বায়ুচাপ, বায়ুর গতি, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর শুকনতা, বৃষ্টিপাত ইত্যাদি এগুলোকে নিয়ন্ত্রণ করে অক্ষাংশ, ভূখণ্ড, সমুদ্রের অবস্থান আর সমুদ্র স্রোত, উচ্চতা বা বায়ু, উদ্ভিদ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, একটু স্ক্রিনশট নিও। এটা অনেকটি সংজ্ঞা দেওয়া আছে বিভিন্ন স্যারের, তোমরা একটু লিখবা। তারপরে লিখবা তোমরা আবহাওয়া। আবহাওয়া হলো কোনো স্থানের বায়ুমণ্ডলের অধিক সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। একটু একটু স্ক্রিনশট নিয়ে লিখে ফেলো। তারপরে প্রশ্ন ছিল কৃষি প্রযুক্তি কি। এই প্রযুক্তির মাধ্যমে প্রথাগত ট্রাক্টর বা চাষের অন্যান্য যন্ত্রপাতির সাথে আধুনিক ল্যাপটপ বা গ্লোবাল প্রসেসিং সিস্টেমের সমন্বয় ঘটায়। খাদ্য উৎপাদনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে তালিয়ে দেখা উৎপাদন করা বুদ্ধি এর মূল কাজ। বিভিন্ন প্রযুক্তির নাম তা আলোচনা করা হলো। কৃষি প্রযুক্তির নাম হলো বাড়ি ব্লেড প্লান্টার। বিস্তারিত বিবরণ। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে আলু, ভুট্টা, মরিচ, সবজি, বিভিন্ন রকম ফসল, বীজ, ফটু বা বেট, নালা তৈরি আবাদ করা হয়। বিস্তারিত বিবরণের পর আছে ব্যবহার কি কি ব্যবহার করা যায় এই যন্ত্র দ্বারা। বেটে ফসল ফলানো, উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্য ভালো থাকে, দূষণমুক্ত পরিবেশ পাওয়া যায়। এই যন্ত্রে একটি চাষে ভেট তৈরি করা হয়, সার প্রয়োগ করা হয়, বীজ বপনের কাজের সঙ্গে করা যায়। বেড প্লান্টার দ্বারা গম, বিভিন্ন ধরনের ব্যবহার আছে 1 থেকে সম্ভবত 8টি। একটু স্ক্রিনশট নিয়ে শিক্ষার্থীরা নিও। তারপরে আছে কৃষি প্রযুক্তির নাম হলো পাওয়ার টিলার চালিত ইনক্লাইট প্লেট সিটার। বিস্তারিত বিবরণ সেটির লিখবে, এমনকি তার ব্যবহার লিখবে। ব্যবহারগুলো হলো 5টি ব্যবহার আছে, 5টি ব্যবহার লিখবে। তারপর আছে কৃষি প্রযুক্তির বিশ্ব প্রযুক্তির আরেকটি নাম হলো বাড়ি শস্য কর্তন। বিস্তারিত বিবরণ দেওয়া আছে, ব্যবহার সমূহ দেওয়া আছে। এছাড়াও এছাড়া তোমরা দিতে পারো ট্রাক্টর, মাড়াই করা মেশিন, সেচ যন্ত্রপাতি ইত্যাদি কৃষি প্রযুক্তি। ট্রাক্টর দিয়ে জমি মাড়াই করার জন্য ব্যবহার করা হয়, স্ক্রিনশট নিতে পারো তোমরা। তার পরিবর্তে আছে সেচ যন্ত্র আমাদের কি ব্যবহার করা হয় এটি দিতে পারো, এটি কৃষি প্রযুক্তির অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি যে কোনোভাবে তোমরা সাজিয়ে লিখতে পারো। অনেকগুলো আমি যন্ত্র দিলাম আর তার ব্যবহার দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন
ক বিভাগ অর্থনীতির আলোচনা করব। মাথাপিছু আয় কি লিখবো আর মাথাপিছু আয় কিভাবে বৃদ্ধি করা যায় সেটি আমরা লিখবো। প্রশ্নের উত্তর, প্রিয় শিক্ষার্থী দেখো প্রশ্নের উত্তরটি একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, মাথাপিছু আয় বলতে কোনো দেশের মোট আয়কে জনপ্রতি ভাগ করে দিলে যা হয় তাকে বোঝানো হয়। জনগণের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যাতে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। সাধারণত মাথাপিছু আয়কে টাকা প্রতি বছর এককে প্রকাশ করা হয়। মাথাপিছু আয় বৃদ্ধির উপায় নিম্নে আলোচনা করা হলো। 2017-2008 অর্থ বছরে মোট দেশের উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 7.86%, যদিও প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 7.65%। এই পরিসংখ্যানের সঙ্গে কিছু অর্থনীতিবিদ আর বিশ্লেষণ দ্বিমত পোষণ করলেও ফি বছর আমাদের প্রবৃদ্ধি হার বেড়েছে, সেই হিসাবে একে অবশ্যই ইতিবাচক বলতে হবে। প্রথমত চিন্তা করি যে দেশের জনগোষ্ঠী বা কোন কোন ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিয়োজিত হতে পারে। আর কর্মসুযোগের ফলে প্রধান দুটি ক্ষেত্র হলো, একটি হলো দেশের, একটি অন্যটি হলো দেশের বাইরে। দেশের মধ্যে 4টি প্রধান ক্ষেত্র জনগোষ্ঠী, তার যোগ্যতা অনুযায়ী কর্মসুযোগ নিতে হলো। এগুলো হলো সরকারিভাবে আর বেসরকারিভাবে, ব্যবসা বাণিজ্য এবং স্ব-উদ্যোগ। সরকারিভাবে কতজন নিয়োগ করা যাবে বা করা হচ্ছে তা জানা। এই সব 3 থেকে 3.5 লক্ষের মতো। বেসরকারি পর্যায়ে কর্মসংস্থান একটি আশা ব্যঞ্জক দিক। বিভিন্ন পর্যায়ে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে, ব্যাংক, বিমা, শপিং মল গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, একটু উত্তরটি অনেক বড়, তো তার স্ক্রিনশট নিও, আমি একটু স্কিপ করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তারপরে প্রশ্ন হলো সরকারি অর্থব্যবস্থা কাকে বলে বা অর্থব্যবস্থা কি? সরকারি অর্থব্যবস্থা একটা অর্থনীতি গুরুত্বপূর্ণ শাখা। অর্থনীতি যে শাখায় সরকার আয় আর ব্যয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, একটু স্ক্রিনশট নিয়ে বিভিন্ন স্যারদের সংজ্ঞা দিয়ে দিও। তারপরে সরকারি আয়ের উৎস কি এটি উল্লেখ করা হয়েছিল প্রশ্নের মধ্যে। সরকারি আয়ের উৎস হলো, আমি পয়েন্টগুলো বলতেছি: 1 কর রাজস্ব, ফি, বাণিজ্যিক আয়, সরকারি সম্পত্তি। 5 নম্বর জরিমানা ও ক্ষতিপূরণ, সরকারি ঋণ। 7 নোট ছাপানো। 8 বিবিধ। এটি হলো সরকারের আয়। তারপরে প্রশ্ন ছিল সরকারি আয় কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, সেটি প্রশ্ন হলো যে আলোকিত জনগোষ্ঠী গড়তে হলে মানে শিক্ষা আর স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারি কী পদক্ষেপ, এটি আমাদের প্রশ্ন। আর এটির উত্তর হলো আলোকিত জনগোষ্ঠী গড়ে তুলতে হলে শিক্ষার গুণগত মান উত্তর বৃদ্ধি পাচ্ছে। গত 1 দশকে শিক্ষার সর্বস্তরে অগ্রগতি হচ্ছে। শিক্ষার ব্যাপক অগ্রগতি আর সমক্ষতা অর্থনীতির ভিত্তিতে গড়েছে মজবুত আর টেকসই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি কী কী পদক্ষেপ করা হয়েছে। যেমন বিগত যে কোনো সময়ের তুলনায় শিক্ষা বিস্তারে অসামান্য সাফল্য দেখেছে বর্তমান সরকার। শিক্ষার আলোয় এর পরিচিত বাংলাদেশ। কি কি অবদান, যেমন নারী শিক্ষায় বাংলাদেশের সাফল্য শীর্ষণীয়। স্টেপ, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলে শিক্ষা, এটা হলো। প্রিয় শিক্ষার্থী, আমি এটি দৃঢ় গতিতে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। আর 2 নম্বর পদক্ষেপ, প্রাথমিক শিক্ষায় সাফল্য তাৎপর্যপূর্ণ। প্রাক প্রাথমিক শিক্ষার প্রতি গুরুত্বরূপ। মাধ্যমিক স্তরে কমেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা আনয়নে শিক্ষানীতি প্রণয়ন। শিক্ষাক্ষেত্রের বাজেটের বরাদ্দ বৃদ্ধি। বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ। কারিকুলাম সংস্কার বা আধুনিক যুগোপযোগী সিলেবাস প্রণয়ন। পাঠ্যবইয়ের সঠিক ইতিহাস সংযোজন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়ন। পরীক্ষা কার্যক্রম সংস্কার। ছাত্রছাত্রীকে উপবৃত্তি প্রদান। শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন। শিক্ষাক্ষেত্রে ইবুক বা ডাইনামিক ওয়েবসাইট। স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নানা ধরনের পদক্ষেপ। কী কী পদক্ষেপ আমরা একটু লক্ষ্য করি। স্বাস্থ্যখাতের উন্নয়নে নানা পরিকল্পনা। আর কি কি পরিকল্পনা, তার স্টেপ হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে উন্নয়ন। স্ক্রিনশট দিয়ে লিখো। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, এটা একটা স্টেপ, আর তোমরা স্ক্রিনশট দিয়ে লিখো, যেহেতু অনেকটি তাই আমি স্কিপ করে যাচ্ছি। 3 নম্বর স্টেপ, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বিস্তৃতি। চিকিৎসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন।
অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা প্রসার, আন্তর্জাতিক স্বীকৃতি। এই হলো বাংলাদেশের সরকারের শিক্ষা ও স্বাস্থ্যের নানা ধরনের পদক্ষেপ। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা অনেক লং, তবু তোমরা শর্ট করে নিও। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প কি, আর ভূমিকম্প ক্ষয়ক্ষতিসমূহ, আর হলো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি করণীয় রোধ কিভাবে আমরা ক্ষয়ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন হলো ভূমিকম্প কাকে বলে? ভূ-অভ্যন্তরে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া কোনো কম্পন যা আকস্মিকভাবে ভূপৃষ্ঠের দিকে অংশকে ক্ষণিকের জন্য প্রচণ্ড বা মৃদু আন্দোলিত করে তাকে ভূমিকম্প বলে। ভূমিকম্পতে সাধারণত 5 থেকে 700 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎপত্তি হয়। পৃথিবীতে প্রতি বছর প্রায় 5 লক্ষ বার ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির সময় নিম্ন তালিকা দেওয়া হলো। কি কি ক্ষয়ক্ষতি ঘটে? 1 নম্বর, ভূত্বকে চ্যুতি ঘটে, ফাটল হয়, গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত সৃষ্টি হয়ে পাললিক শিলাস্তরে বাস পড়ে, গলিত পর্বত সৃষ্টি হয়। 3 নম্বর, নদীর গতিপথ বদলে যায়, ভূমিরূপের পরিবর্তন ঘটে, জমি বসে গিয়ে জলাভূমি সৃষ্টি হতে পারে, পাহাড় ধসে নামে, ভূমিকম্পের ফলে সমুদ্রের উপকূল উঁচুতে উঠে যায়, অনেক দ্বীপ সমুদ্রের গর্ভে চলে যায়। আর এটি ক্ষয়ক্ষতি ও হিমশ্রেণীতে ঘটতে পারে, নদী শুকিয়ে যেতে পারে। আর করণীয়, আমরা এটা মোকাবেলা, ক্ষয়ক্ষতি কমানোর জন্য কি কি করণীয় সেটি আমাদের প্রশ্নের উত্তর। ভূমিকম্পজনিত দুর্যোগ আর জীবন ও সম্পদ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় তা হলো পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। 1 নম্বর, জনসচেতনতা বৃদ্ধি। 2 নম্বর, ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতি। 3 নম্বর, ভূমিকম্প পরবর্তী উদ্ধার, ত্রাণ আর পুনর্গঠন কর্মসূচি ইত্যাদি। 1 নম্বর, ভূমিকম্পের, প্রিয় শিক্ষার্থী একটু লং প্রশ্ন তো একটু স্কিপ করে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখো। প্রিয় শিক্ষার্থী, অর্থনীতির সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। A to Z প্রশ্ন, হিসাব বিজ্ঞান প্রশ্নের প্রায় উত্তর সম্পূর্ণ শেষ। কিছুক্ষণের মধ্যেই বা আজকে সন্ধ্যার মধ্যেই ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানের প্রশ্নের সুন্দর বা সঠিক সমাধান দেওয়া হবে। তাই প্রিয় শিক্ষার্থী, চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং বেল বাটনটি অন করে রাখো, যাতে সবার আগে তোমার কাছে অ্যাসাইনমেন্টটি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।